ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংকেতিক ডিজিটাল মুদ্রা। শুধুমাত্র ইন্টারনেট জগতেই এই মুদ্রা ব্যবহার করা হয়। বাস্তবে এ ধরনের মুদ্রার কোনো অস্তিত্ব নেই। এটি এমন এক ধরনের মুদ্রা যা কোনো দেশের সরকার ছাপায়নি, বরং এই অর্থ ইন্টারনেট ব্যবহারকারীদের দ্বারা ছোট ছোট কোডের মাধ্যমে তৈরি হয়েছে। কেন কিভাবে এই পর্বে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আলোচনা করা হবে। আমাদের আজকের পর্বটি স্পন্সর করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ইনফোলিংক লিমিটেড। দেশজুড়ে ইনফোলিংক ইন্টারনেটের রয়েছে অত্যন্ত দ্রুত গতির নিরবচ্ছিন্ন সংযোগ। ক্রিপ্টোকারেন্সি বুঝতে হলে ডিজিটাল মুদ্রা সম্পর্কে জানতে হবে। 1960-এর দশকে ডাইনার্স ক্লাব নামের এক ধরনের ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বপ্রথম ডিজিটাল মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটেছিল। 1970 সালের পর থেকে ক্রেডিট কার্ড অর্থনৈতিক ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। বর্তমানে আমরা অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ডিজিটালি অর্থ আদান প্রদান করি। এসব প্রতিষ্ঠান তাদের সার্ভিস চার্জ বাবদ বেশ কিছু টাকা কেটে রাখে। আর্থিক প্রতিষ্ঠানগুলো আবার সরকার বা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়, ফলে সামগ্রিক অর্থনীতি গুটিকতক লোকের হাতে জিম্মি থাকে। এছাড়া লেনদেনের ক্ষেত্রে অর্থের মালিক গোপন তথ্য প্রকাশ করতে বাধ্য হয় এবং নানান ধরনের বিধিনিষেধের বেড়াজালে আটকে পড়ে। অনলাইন লেনদেনের ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি আরও ঝুঁকিপূর্ণ। কম্পিউটার ভিত্তিক যোগাযোগের ব্যাপক প্রচলন হবার পর থেকে মানুষ এমন এক ধরনের মুদ্রার স্বপ্ন দেখে আসছে যা কোনো ধরনের তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই পরিচালিত হবে। 1983 সালে ডেভিড চোম ক্রিপ্টোগ্রাফিক পদ্ধতিতে টাকা আদান প্রদানের ধারণা প্রবর্তন করেন। 1995 সালে তিনি ডিজিক্যাশের মাধ্যমে ক্রিপ্টোগ্রাফিক ইলেকট্রনিক পেমেন্টের প্রাথমিক ভিত্তি তৈরি করেন। কিন্তু তখনও ব্যবহারকারীদের গোপনীয়তা এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করার জন্য কার্যকর প্রযুক্তির অভাব ছিল। দীর্ঘদিন থেকে এসব সমস্যার সমাধান চাওয়া হলেও কেউই তা করতে পারছিল না। 2008-9 সালের দিকে সাতোশি নাকামোতো নামের এক ছদ্মবেশী চরিত্র এই সমস্যার সমাধান করতে সক্ষম হন। তিনি ক্রিপ্টোকারেন্সির জনক হিসেবে পরিচিত, কিন্তু এই সাতোশি নাকামোতো আসলে কে তা কেউ জানে না। এটি কি কোনো একক ব্যক্তির নাম নাকি একদল সফটওয়্যার বিজ্ঞানী তাও জানা যায় না। প্রকৃত সাতোশি নাকামোতো চায়ও না যে কেউ তাকে খুঁজে বের করতে পারুক। ক্রিপ্টোকারেন্সির মূল ধারণাই হলো যে কেউ তার পরিচয় গোপন করে নিরাপদে সাধারণ মুদ্রার মতোই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারবে। ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট খুলতে ব্যবহারকারীর নাম, ঠিকানা বা ব্যক্তিগত তথ্যের দরকার হয় না। ক্রিপ্টোকারেন্সির সরাসরি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির ওয়ালেটে ট্রান্সফার হয়। মাঝখানে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান খবরদারি করতে পারে না। ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে যেহেতু কোনো তৃতীয় পক্ষ সেবা প্রদান করে না, তাই এখানে কোনো বাড়তি চার্জও নেই। সাতোশি নাকামোতো আবিষ্কৃত ক্রিপ্টোকারেন্সি পদ্ধতির প্রথম মুদ্রার নাম বিটকয়েন। বিটকয়েনের সফলতা এবং জনপ্রিয়তার পর এরকম অসংখ্য ক্রিপ্টোকারেন্সির উদ্ভব হয়েছে। বর্তমানে 4000-এরও বেশি ক্রিপ্টোকারেন্সি রয়েছে। ইথেরিয়াম, লাইটকয়েন, রিপল, বাইটকয়েন, ডজকয়েন সবচেয়ে উল্লেখযোগ্য। সাতোশি নাকামোতোর যে আবিষ্কারের কারণে ক্রিপ্টোকারেন্সি তৈরি করা সম্ভব হয়েছিল তার নাম ব্লকচেইন। ব্লকচেইন হল তথ্য সংরক্ষণের এক নতুন পদ্ধতি। ব্লকচেইনকে বলা যায় এক ধরনের লেজার বা হিসাবের খাতা, যা ব্যাংকের মতো ডিজিটাল অর্থনৈতিক লেনদেনের তথ্য সংরক্ষণ করে। কিন্তু এই লেনদেনের হিসাব কোনো প্রতিষ্ঠানের কাছে কুক্ষিগত থাকে না, বরং এই লেজার ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যায় এবং প্রতিটি লেনদেন ঘটার সাথে সাথে এই হিসেবের খাতা আপডেট হয়ে যায়। ক্রিপ্টোকারেন্সির বিশাল হিসেব মেলানো সহজ কাজ নয়, আবার এই কাজ করার জন্য কোনো প্রতিষ্ঠানও নেই। এই ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য একদল লোক ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। বিনিময়ে ব্লকচেইন সিস্টেম সেসব ভলান্টিয়ারকে ক্রিপ্টোকারেন্সি প্রদান করে। ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য কাজ করে ডিজিটাল অর্থ উপার্জনকে বলা হয় মাইনিং। মাইনিং করার জন্য শক্তিশালী কম্পিউটারের প্রয়োজন হয়। এছাড়া এ কাজে বিপুল পরিমাণ বিদ্যুৎও খরচ হয়।
ক্রিপ্টোকারেন্সির জন্মই হয়েছে পরিচয় গোপন রেখে নিরাপদে অর্থ লেনদেন করার জন্য, কিন্তু এরপরও এই মুদ্রা ব্যবস্থায় বেশ কিছু ঝুঁকি রয়ে গেছে। ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিক হলো আপনি যদি একবার এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনার টাকা আর কখনোই ফিরে পাবেন না, কারণ এখানে পাসওয়ার্ড রিসেটের কোনো সুযোগ নেই। এছাড়া কোনো কারণে কম্পিউটার ক্র্যাশ করলে ক্রিপ্টোকারেন্সিও চিরতরে হারিয়ে যাবে। এখনও পর্যন্ত 25 লক্ষ বিটকয়েন হারিয়ে গিয়েছে 2017 সালের হিসেবে, যার মূল্য $20 বিলিয়ন বেশি। বিটকয়েন ওয়ালেট থেকে একজন ব্যক্তি $70 মিলিয়ন হারিয়ে ফেলেছে। সাধারণ মানুষের পক্ষে এত বিপুল পরিমাণ অর্থের নিরাপত্তা নিশ্চিত করা সহজ নয়। সে কারণে অনেকেই ক্রিপ্টোকারেন্সি রাখার জন্য এক ধরনের থার্ড পার্টি ওয়ালেটের আশ্রয় নেয়, যাদেরকে ক্রিপ্টো ব্যাংক বলা হয়। যদিও ওয়ালেটগুলো ব্যাংকের মতো নয়, বরং মানি এক্সচেঞ্জের মতো কাজ করে। এসব ওয়ালেট ব্যবহার করে সাধারণ টাকাকে ক্রিপ্টোমানি বা ক্রিপ্টোমানিকে সাধারণ টাকায় পরিণত করা যায়। হ্যাকিং এবং অব্যবস্থাপনার কারণে এ ধরনের বহু ক্রিপ্টোকারেন্সি কোম্পানিও তাদের বিপুল অর্থ হারিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় বিটকয়েন এক্সচেঞ্জ বিটস্ট্যাম্প, টোকিও ভিত্তিক কয়েনচেক এবং এমটিগক্স, বিটফিনেক্স, ইথেরিয়াম ক্লাসিক সহ অনেক কোম্পানি হ্যাকিংয়ের শিকার হয়েছে। ক্রিপ্টোকারেন্সির উপর কোনো দেশের সরকারের নিয়ন্ত্রণ না থাকায় অনেক দেশেই এ ধরনের মুদ্রার উপর নিষেধাজ্ঞা রয়েছে। ঝুঁকি থাকা সত্ত্বেও ক্রিপ্টোকারেন্সি এক ধরনের বিপ্লবের মতো ছড়িয়ে পড়েছে। বর্তমানে বহু জনপ্রিয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন সমর্থন করছে। তরুণ প্রজন্ম এই নতুন ধরনের মুদ্রার পেছনে সবচেয়ে বেশি সময়, শ্রম ও অর্থ ব্যয় করছে। এর ফলে বিশ্বব্যাপী বহু কিশোর তরুণ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মিলিয়নিয়ার হয়ে গেছে, যাদেরকে বলা হয় ক্রিপ্টো মিলিয়নিয়ার। ক্রিপ্টোকারেন্সি ছাড়াও যে কোনো ধরনের অনলাইন কার্যক্রমের জন্য দরকার সুরক্ষিত ইন্টারনেট সংযোগ। আমাদের আজকের ভিডিওর স্পন্সর ইনফোলিংক লিমিটেড দিচ্ছে রাজধানী ঢাকা সহ দেশজুড়ে দ্রুতগতির সুরক্ষিত ইন্টারনেট সেবা। বাংলাদেশের হাজারেরও বেশি কর্পোরেট প্রতিষ্ঠান ইনফোলিংক ইন্টারনেটের গ্রাহক। সম্প্রতি তারা ইন্টারনেট কানেক্টিভিটি স্পেশালিস্ট অ্যাওয়ার্ড লাভ করেছে। ইনফোলিংক লিমিটেড আইএসপিএবি, বেসিস, ইক্যাব সহ বহু সংগঠনের সদস্য। উচ্চগতির ইন্টারনেট ছাড়াও ইনফোলিংক লিমিটেড আরও বেশ কিছু সেবা প্রদান করে থাকে। বিস্তারিত জানতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন। ক্রিপ্টোকারেন্সির সর্বপ্রথম মুদ্রা বিটকয়েন সম্পর্কে জানতে আগ্রহী হলে কি কেন কিভাবে পরবর্তী ভিডিওতে চোখ রাখুন।